আমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। তা কেমন আছো গো পুষ্পরানী? স্কুল তো ভালোই চলছে? হ্যাঁ চলছে। তোমার আর কিছু বলার আছে? হ্যাঁ, ঘরে অতিথি এলো, একটু জল বাতাসাও দেবে না? আচ্ছা তোমার মতলবটা কি? এ যে দেখি বাসের চেয়ে কঞ্চির দর বেশি। বেশ, তাহলে আসল কথাতেই আসি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি পুষ্পরানী, এই ভর সন্ধেবেলায় তোমার কাছে পোস্টমাস্টার কেন এসেছিল? আজ রাতে কি খাওয়া দাওয়া হবে না? জামাই এসেছে, রান্না বান্না হবে না নাকি? হ্যাঁ করছি তো। জামাইকে কে উপোস করিয়ে রাখবো? থাক থাক, সবাই আমি করছি করুক না, রাতে চিড়ে মরে যা হয় খেয়ে নিব। তাই বলে কি হয় বাবা? তুমি কদিনের জন্য এসেছো? আমাকে পর ভাবছেন কেন? আমি তখন ছেলের মতো। সবাই যা খায় আমি তাই খাবো, আমার জন্য বেশি কিছু করতে হবে না। ভাবি সাহেব, এবার আসল গোটান। তোমার যে কিসের তারা শেখের আমি বুঝি নে। তুমি এখানে বসে বসে তাস পিটাচ্ছ, আর তোমার বউ কঞ্চি কেটে রেখেছে তোমার পিঠে ভাঙবে বলে। দেখলেন কথা, দেখলেন হীরা ভাবি কি বলে শুনছেন? আমার বউ নাকি আমাকে কঞ্চি দিয়ে মারে। আমার বউ জীবন আমার গায়ে হাত তোলে নাই। আরে পুষ্প না, এত রাতে কোথায় যাচ্ছ? বড্ড বিপদে পড়ে গেছি কাকা। কি বিপদ? সন্ধ্যা থেকে মাসির পেটে খুব ব্যথা। তাই মোহন কবিরাজের বাড়ি যাচ্ছিলাম ওষুধ আনতে। বাড়িতে তো আমি ছাড়া আর কেউ নেই। চলো না, ভালো ভালো, হ্যাঁ যাও যাও যাও, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। অন্তরা, তুই এবার একটা গান ধর না। আমি ধর।
বধূ কো আলো লাগলো লাগলো চোখে লাগলো চোখে বধূ আলো লাগলো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যালোকে হে বধূ কোন আলো লাগলো। কি ব্যাপার পুষ্প, এই রাতের বেলায় কোনো সমস্যা? মনে হয় খুব অসময়ে চলে এসেছি। শুনেছিলাম বাড়িতে নতুন জামাই এসেছেন, কিন্তু খুব বিপদে পড়ে এসেছি। না না, সংকোচের কি আছে, এসো বসো। আব্বা, আপনারা কথা বলুন, আমরা ভেতরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। অনেক হয়েছে, চলো পড়তে বসবে, ওঠো। আচ্ছা বলো তো কি হয়েছে? পোস্টমাস্টার মশাই এসেছিলেন সন্ধ্যেবেলা, এটা দিয়ে গেলেন, বললেন বিকেলের ডাকে এসেছে আন্দামান থেকে। কি লিখেছে চিঠিতে? আমি তো খালি ইংরেজি পড়তে পারি না, আপনি পড়ে দেখুন। পড়ে মনে হলো ওরা আমার স্বামীকে মেরে লাশ গুম করে ফেলেছে, আমরে খেয়েছে ওর শরীরটা। মনে হয় শেষ দেহটুকু আর দেখতে পাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, আমি দেখি কি লেখা আছে। খারাপ খবর তো কিছু নয়, বরং ভালো খবর। অখিলেশের তো ফাঁসির আদেশ হয়েছিল, ওরা কয়েকজন মিলে জেল থেকে পালিয়েছে। কিন্তু পালিয়ে যাবে কোথায়? চারপাশে জল, অথই সাগর, সাথে থই পাওয়া যায় না। শিশু তো ডুবে মরবে, আমরে খাবে। খাবে না পুষ্পদি, অখিলেশ দা দেশ মায়ের 20 সন্তান, দেখো দেশ মাতাই ওদের রক্ষা করবে। বেঁচে গেলেও যেতে পারে। রেল ওয়ার্ডেনে লিখেছে যে ওরা যখন সাগরে ঝাঁপ দেয় তখন খুব কাছেই একটা বার্মার জাহাজ নোঙর করা ছিল। বাহ, চমৎকার! পুরোটা তো প্ল্যান মাফিক হতে পারে। সুলতান, তোমার উচ্ছ্বাসটা একটু বেশি হয়ে যাচ্ছে না? না মানে অখিলেশ দা তো এই গ্রামের জামাই ছিল, সে বেঁচে গেলে খুশি হবো না? তার সাথে তাকে চোখে দেখিনি ঠিকই, কিন্তু কিন্তু তার কীর্তির কথা। আস্তে কথা বলো, ইংরেজদের চর সব জায়গায় আছে। তোমার এই সমস্ত কথাবার্তার জন্য আমাদের সকলেরই ক্ষতি হতে পারে। হ্যাঁ লিখেছে,
ওদের ধারণা অখিলেশরা ওই জাহাজে করেই পালিয়েছে। আমাকে চিঠি দেওয়া হচ্ছে এই কারণে, অখিলেশ যদি সত্যি প্রাণে বেঁচে গিয়ে থাকে তাহলে তোমার কাছে একদিন ফিরে আসবে, যদি সে জাহাজে করে পালাতে পারে। খুব সাবধানে থাকবে। পুলিশের চড়রা কিন্তু দিন রাত তোমার বাড়ির উপর নজর রাখবে। যদিও সত্যি এসে হাজির হয়, তখনই পুলিশ আসে। হুট করে কোনো পরামর্শ দিতে পারবো না পুষ্প, আমি তো বুদ্ধির সঙ্গে আলাপ করি, দেখি কি করা যাবে। আর একটা কথা, ডাকবাবু কিন্তু এই গ্রামের লোক নয়, সে কেন তোমার উপর এতটা সদয় হলো? শুধু সরকারি চাকরি, খবর যদি জানাজানি হয় তাহলে এক মুহূর্ত লাগবে না, চাকরিটা চলে যাবে। পুরোটাই পুলিশের সাজানো ছক নয়? ঠিক বলেছেন আপা, সেই প্রফুল্ল চাকরির সময় থেকে বিশ্বাসঘাতকতা চলছে, সব এক একটা মির্জাপুরের ঝাপ। চুপ করো, ঘরে যাও। আর অনেক রাত হয়ে গেছে, তুমিও বাড়ি যাও পুষ্প, যাও। আর একটা কথা, উত্তেজনা বড় হঠকারী বস্তু পুষ্প, তোমার আচার আচরণে যেন অস্বাভাবিক কিছু না থাকে, তুমি যেন কিচ্ছু জানো না। মনে রেখো, পুলিশ এই চিঠির কথা না জানলেও অখিলেশের জেল পালানোর কথা কিন্তু ঠিক জেনে যাবে। আমার খুব ভয় করছে। ভয় কিছু নেই, ভয় পেলেই বিপদ আসে, মাথা ঠান্ডা রাখো। কিন্তু সন্ধ্যাবেলা পোস্টমাস্টার মশাই যখন চিঠিটা দিয়ে গেল, তখন মেঝো মল্লিকের কেউ কেষ্টটা দেখে ফেলেছে। এতক্ষণে তো মনে হয় মেঝো মল্লিককে গিয়ে লাগিয়েও দিয়েছে। আমার তো মনে হচ্ছিল আমি যখন আপনার বাড়ি আসছি, পেছন পেছন কেউ আসছে। সেটা অস্বাভাবিক কিছু নয়, তবে ভয় পেও না, আমরা তো আছি। ভয় না পেলে ওরা কিচ্ছু করতে পারবে না। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ও যদি ফিরে আসে, ওকে নিয়ে উড়ে কোথাও চলে যাব। কোথায় যাবে? কাশ্মীর থেকে কেরল, আসাম থেকে সিন্ধু, করাচি, লাহোর, সব জায়গা লালবো করে গিলে নিচ্ছে। তার চেয়ে বরং এখানেই থাকো, বিপদে আপদে আমরা তো আছি। তুমি নিজে ভিটে মাটি ছেড়ে যাওয়ার কথা ভাবছো কেন? এমনও তো হতে পারে যে ইংরেজরা একদিন আমাদের দেশ থেকে পালানোর পথ খুঁজে পাবে না। আমি তাহলে এবার যাই। ঠিক আছে। এমন মন কি করতাম, পুষ্পকে একটু বাড়ি অবধি পৌঁছে যায়। আর যাওয়ার সময় একটা লাঠি নেবে সঙ্গে, আজকাল সাপ খুব বড় বেড়েছে। আসি ভাবি যাই। গেলাম তো। আঁকা নকু, নফরউদ্দিন, শাকেন জানতে চায় না কথা, কইতে পারো না। বাহাদুর ছেলে, কোথায় পেলে রে? খুব ভালো ছেলে, বলেছিলাম না কর্তা। এই গেল বৃহস্পতিবার হঠাৎ কাকের মতো উড়ে এসে জুড়ে বসলো, বললো দুটো পান্তা চাই। তো আমার গিন্নি আবার বললে, খাবার তো আর মিনি মাগনা মেলে না বাছা, খুঁটে খাও। তো গরুর জাপ দিল,
আমার কোমরের টাটানো ব্যথাটা মালিশ করে গায়েব করে দিল। তারপরে কথায় কথায় জানলাম এই কিছুদিন মাত্র হলো জেল খেটে বেরিয়েছে। কর্তা, খুব ভালো শীত কাটার হাত, তাই আপনার চরণে নিয়ে এলাম আপনার দয়ার শরীর। কি খাবে? আজ্ঞা, আপনি যা দেবেন। গরিবের কি বাস থাকে হুজুর? কেষ্ট, ভেতরে হাঁক পেরে বল খাবে। এই কসিম, একজন খাবে রাতের খানা। কথাটা আরেকবার বল দেখি। আমি জামরুল গাছের পিছনে লুকাইছিলাম। মেয়ে ছেলেটা বেরুলো, গায়ে একটা চাদর মতো, সোজা উঠলো গিয়ে কবিরাজের বাড়ি। একদম বাড়িতে গিয়ে উঠলো? আরে ও বাড়ি তো লোকজনে ভরা, ওই ছেলে, ছেলের বউ, নাতি পুতি, জামাই। খালি এক ভাগারে নজর। তারপর নকু এক লহমা পর একজন এসে উকি দিয়ে গেল। আমি একটা গাছের পিছনে লুকিয়ে রইলাম। কিছু পেলি শুনতে? দুইখান শব্দ। ওই পুষ্প ঠাকুর ঘরে ঢোকার একটু পরেই পকিয়ে উঠল, বলে হাঙরে খেয়েছে শরীরটা, দেহটাকে আর খুঁজে পাওয়া যাবে না। তারপর সব চুপচাপ। একটু পরে একটা ছেলে চেঁচিয়ে উঠল, মির্জাফর, মির্জাফরের স্যার। তারপর আবার সব শুনশান। সাবাস! কি বুঝলে তর্ক? কার দেহ খেলো হাঙরে? কে মির্জাফর আর সিরাজটাই বাকি? কর্তা, এই যে কঠিন ধাঁধা। চলো ওই সিরাজের বেগম লুৎফুন্নেসাকে নিয়ে ভাবা শুরু করি। তোমাকে একটা কথা বলে রাখতে পারি, এই পুষ্পর স্কুল স্কুল খেলাটা যদি বন্ধ করতে না পারি, তাহলে কা কখনো বসে আনা যাবে না। শোনো, বেশি সাজগোজ করে সুনো পাউডার মাখলেই ফর্সা হয়ে যায়, দেখতে সঙ্গের মতো লাগে। কি কথা? আমি বাপের বাড়ি চলে যাব। চলে যাবে মানে কি? আগে খাওয়া দাওয়া করো, মাথা ঠান্ডা করো। আমি এখানে থাকবো না, খাবো না, এক্ষুনি চলে যাব। তো নিজের স্বার্থ না দেখে একটু মায়ের সেবাটাও কর, বুঝলে? একটা মেয়ে, একটা জীবনের সাথে তোমার জীবন জড়িয়ে আছে। কথাটার গুরুত্ব বোঝো?
ধন্যবাদ। কেন ধন্যবাদ দিলাম জানতে চাইলে না? এই বাড়িতে থাকার জন্য আমি তোমাকে কিছু কড়া কড়া কথা শুনিয়েছিলাম। তুমি আব্বুকে বললে অশান্তি হতো, বলনি, তাই ধন্যবাদ। কি হলো, কোনো কথা বলছো না যে? যতদূর জানি তুমি তো বোবা নও না। কি হলো, কিছু একটা বলো। আমি আগেও বলেছি আমি আর এই বাড়িতে থাকতে চাই না। মায়ের শরীরটা খারাপ, তাই মায়ের কাছে যাব। আচ্ছা, কি নিয়ে ঝগড়াটা লাগলো সেটাই তো বুঝলাম না। ও বউকে ঝগড়া করার জন্য কোনো কারণ লাগে নাকি? ও তো পায়ে পা দিয়ে ঝগড়া করতে পারলেই হলো। এতদিন আমাদের সঙ্গে করেছে, এখন ভাইজানকে পেয়েছে। আমি কি একবার যাবো নাকি? কখনো না। ও বোঝা মুখরা, বড় ছোট কোনো জ্ঞান আছে নাকি? উল্টো তুমি গেলে অপমানিত হবে। কি অশান্তি যদি বেড়ে যায়? তোমার কি ধারণা বুবু, তুমি গেলেও থামবে? ও যে স্বভাবের মেয়ে, তুমি যদি ওকে চুপ করতে বলো তাহলে ও আরো উল্টো ঝগড়া বাড়িয়ে দেবে। ও কোনো লাজ শরম বলে কোনো কথা আছে? হ্যাঁ, ওর সাথে তুমি মুখ করতে যেও না বুবু। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।